আচ্ছা, সোনার অর্নামেন্টের ওপর হীরের কাজ করা কিছু দেখান না? অবশ্যই, এই যে দেখুন, এগুলো সব নিউ কালেকশন। বাহ, এইগুলো বেশ ভালো। তা কত দাম এটার? কোনটা? এটা? না না না, এটা না, এইটা। এইটার ফিনিশিংটা দারুণ। আসলে আমার মেয়ের জন্য, সামনে ওর বিয়ে কি না। বাহ, বিয়ের গয়না হিসেবে কিন্তু দারুণ মানাবে। হ্যাঁ, আমরা বিয়ের জন্য চন্দ্রিমা জুয়েলার্স ছাড়া আর কোনো কিছুরই ভরসা করি না। ধন্যবাদ, আর ভরসা করবেনও না। আচ্ছা, দামটা কত? জিএসটি দিয়ে 1,10,000 মতো আসবে। হ্যালো, দমদম নার্সিং হোম। পরে কথা বলছি। আপনার লোককে এখান থেকে রেফার করতে হবে। আচ্ছা, আমি 2 দিন পরে যাচ্ছি, ততদিন ওখানে রাখুন। কিন্তু 2 দিন, আর পয়সাও পেমেন্ট করতে হবে। পরে করছি, এখন রাখছি। স্যার, একটু দাঁড়ান। হ্যালো, জলদি কর, শিফট করতে হবে। কেন? জানি না, তবে শর্ট ডেটে এটাই করবো। মানে তোরা করবি, আমি থাকবো না। স্যার, দাঁড়ান 2 মিনিট, অপারেশন করতে হবে, চাপে আছি, রাখ। হ্যাঁ, কি বলুন? তাহলে কোনটা দেব? মানে আপনার কোনটা পছন্দ হয়েছে? এইটা নেব। আর কানের কিছু দেখান তো। একে ওদিকে কি হলো? এদিকে দেখা, এই সব মাল ব্যাগে ঢুকিয়ে দে। এটা কি করছেন? চুপ শালা, সময় নষ্ট করিস না, এরপরে গুলিটা কিন্তু তোর মাথায় ঢুকবে। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, আমাকে ছেড়ে দিন। এদিকে তাকা। এই সব ফোনই ব্যাগে, কেউ বাইরে ফোন বের করবি না। এই শুনিল, এই বাইরের গেটটা বন্ধ কর। ম্যানেজার, ভেরুয়া ম্যানেজার শালা। এই ম্যানেজারের ঘরটা কোথায়? কানে কথা যাচ্ছে না কারো? আমি ম্যানেজার। লকারের চাবি দে, অনেক হয়েছে। হ্যাঁ স্যার, এই তো, এই যে স্যার, এই যে। মলয়, আরে মলয়, সিকিউরিটি অফিসার। চিন্তা নেই, মালটা বাধা আছে। সাবাস, আর দেরি করিস না ভাই, যা গিয়ে লকারটা খুলে মালগুলো পড়ে পাল। আর হ্যাঁ, কাজ হলে বলবি, আসল কাজটা আমি সেরে ফেলবো। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, আচ্ছা, আমাদের ছেড়ে দিন প্লিজ। আপনারা যা নেওয়ার নিয়ে নিন, আমাদের ছেড়ে দিন প্লিজ। সব গোছা সব। আর কেউ এগুলো একদম গুলি করে দিবি। হ্যাঁ, নমস্কার, আপনারা কেমন আছেন? বেশ কিছুদিন হলো সমরেশবাবু আপনাদের সামনে আসছে না বলে হয়তো দুঃখ করছেন। অপেক্ষার অবসান। একটা আদ্যপান্ত রোমহর্ষক মামলার জবনিকা পতনে একটু বেগ পেতে হলো, এই আর কি। তারই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। বারাসাত স্টেশনের অনতি দূরে ডাকবাংলো মোড়ের ঘটনা। বারাসাতকে শহর, মফস্বল না গ্রাম, সেটা বলার আগেও দুবার ভেবে নেওয়া ভালো। কারণ এই কয়েক বছর আগেও বারাসাত সংলগ্ন এলাকার সিংহভাগ জুড়ে অবস্থান করত পতিত বিঘে বিঘে জমি। তাতে কেউ মুখ ফিরিয়েও তাকাত না। কিন্তু সময়ের সাথে চাকুরিজীবীদের সমাগমে জমি ক্রয় বন্টনের মাধ্যমে এলাকায় কানায় কানায় ভরে উঠেছে ইমারত। আর সাথে সাথেই গড়ে উঠেছে রাস্তাঘাট, শপিং মল, আরও কত কি। সেকেলে আমলের পতিত জমিতে হয়ে উঠেছে আধুনিকতায় মোড়া টেকনোলজিক্যাল হাব, ইন্ডাস্ট্রি, কলেজ, রাস্তাঘাট, রেস্টুরেন্ট। এখন কলকাতা শহরকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। সেখানেই একেবারে কেন্দ্রবিন্দুতে বারাসাত থানায় পোস্টিং হয়েছিল আমার।
কনস্টেবল হালদারের সাথে আলাপচারিতা যদিও তার বেশ কিছু বছর আগে থেকেই। থানায় ডেস্ক ডিউটির সামনে বসেই খবরের কাগজে মনোনিবেশ করেছিলাম। বারাসাত সদর থানা, তাই চাপ একটু বেশি বলাই চলে। পাশেই সরকারি কলেজ, তাই সেখানকার কোলাহলে থানা এলাকা সর্বদাই মুখরিত। থানার উল্টো দিকেই বারাসাত স্টেশন, সেখান থেকে যশোর রোড মিনিট খানিকের হাঁটা পথ। তাই সকাল বিকেল থানার সামনে সর্বদাই লোকের লোকারণ্য। হালদার হঠাৎ পাশ থেকেই বলে উঠল, স্যার, শীত যখন জাঁকিয়ে পড়েছে, তাহলে ফাঁকা দেখে একদিন বনভোজন আয়োজন করা যায়। হালদারের এহেন বক্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ মিনিট দুয়েক আগেই জনদশেক লোকের কিছু একটা জমি সংক্রান্ত ব্যাপারের উন্মাদনাকে সামলাতে রীতিমতো নাবিশ্বাস উঠে গেছিল। নিজেকে কিছুটা সামলেই হালদারের কথার উদ্দেশ্যেই বললাম, মানুষের সাথে পুলিশের কি পার্থক্য যেন হালদার? কি স্যার? অনেকটা ভৌত বিজ্ঞানের ক্ষার খাদকের সম্পর্কের মতো। কি যেন ছিল, এই সব খারই খারক, কিন্তু সব খারক খার নয়, তাই তো? তেমনি সব পুলিশ মানুষ হলেও সব মানুষ পুলিশ নয়। বুঝলাম না। মানুষ যখন যা ইচ্ছে করতে পারে, কিন্তু পুলিশ পারে না। একটু থেমে নরহরিবাবু আবার বলে উঠলেন, হালদার, পুলিশ যা তার মানুষ নেই ভাই। ছুটি নেই, নাওয়া নেই, ঘুম নেই, জন্তুদের জীবন পুরো। আচ্ছা, এই জন্তুদের কখনো দেখেছো বনভোজন করছে? ঠিক আছে স্যার, আপনারা গল্প করুন, আমার পেট্রোলিং আছে। বেরোলাম স্যার। থানা থেকে কিছুটা গেলেই সন্তোষপুর বলে এক জায়গা, সেখান থেকেই দূর দূরান্তের বাস ছাড়ে, তাই মানুষের চাপ সে অঞ্চলে অনেকটাই বেশি। আর কয়েক মাস আগে থেকেই সেখানে গড়ে উঠেছে চন্দ্রিমা জুয়েলার্স। মুম্বাই শহরে বেশ নামডাক থাকলেও পশ্চিমবাংলায় হাতে গোনা কয়েকটি শাখা, আর এ কয়েকদিনে ব্যবসায় বেশ নামডাক হয়েছে। শীতের শুরু থেকেই বিবাহের ডেটগুলো কাঁধে নিঃশ্বাস ফেলছে, আর তাতেই চন্দ্রিমা জুয়েলার্সের বাণিজ্য ফুলে ফেপে উঠেছে। সকালে থানায় ডিউটিরত অবস্থায় ছিলাম। নরহরিবাবু ল্যান্ডফোনটা কানে দিয়ে খানিকটা ব্যতিব্যস্ত হয়েই কাগজে কী সব লেখালেখি করছিলেন। ফোনটা রেখেই নরহরিবাবু খানিকটা কটাক্ষ করেই বললেন, এই যে মশাই, সকালবেলা টেবিল ডিউটিতে কি স্নান টান না করেই বসেছেন নাকি? আধ্যাত্মিক নরহরিবাবুর মুখে এ কথা নতুন নয়। সকালবেলা কোনো দুর্ঘটনামূলক খবর আসলেই নরহরিবাবু ডিউটিরত অফিসারকে এই বলেই কটাক্ষ করেন। আমিও তাই রেহাই পেলাম না। আমি নরহরিবাবুর দিকে না তাকিয়ে মৃদু হাসলাম। আপনাদের মতো নতুন ছেলে ছোকরাদের এই সমস্যা, জানেন তো, কেমন একটা কমিউনিস্ট ভাব। নরহরিবাবুর কথায় এটা স্পষ্ট হলো যে কিছু একটা ঘটেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে বলবেন তো? কি আর হবে, টেবিলে বসতে না বসতেই দুর্ঘটনা ঘটিয়ে দিলেন। এবার আমি খানিকটা চিন্তিতভাবেই নরহরিবাবুর দিকে তাকালাম। খানিকটা রাগও হলো। দুর্ঘটনার কথা এত ভনিতা করে বলার কি আছে, মাথায় ঢুকল না। আরে কি হয়েছে বলুন? খুন, চুরি নাকি অ্যাক্সিডেন্ট? খুন নয়, চুরিও নয়, একেবারে ডাকাতি। পাশেই আরো বেশ কিছু পুলিশকর্মী নরহরিবাবুর দিকে তাকালেন। মুখার্জিবাবু আর মণ্ডলবাবু তো খবরের কাগজে শরীরটা ঢুকিয়েই দিয়েছিলেন। সেখান থেকে যেন গা ঝাড়া দিয়ে উঠে আসলেন। থানায় আগন্তুক কিছু মানুষও একেবারে হকচকিয়ে গেলেন। তাদেরকে একটু আড়াল করে আমরা সকলেই পাশের ঘরে গিয়ে উপস্থিত হলাম। নরহরিবাবু আবার বললেন, ওই তো চন্দ্রিমা জুয়েলার্স, একেবারে দিনে দুপুরে।
তবে চিন্তা নেই, পুলিশ পৌঁছে গেছে। নরহরিবাবুকে আর বলতে দিলাম না। তাকে সাথে করেই মোটর বাইকটি এক কিকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। চাপাডালি মোড়ের ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে তারস্বরে ছোটালাম বাইক। এসেই দেখলাম অহেতুক লোকজনের ভিড় উপচে পড়েছে। দু একটা মিডিয়াও ভিড় জমিয়েছে চাঞ্চল্যকর কিছুর অপেক্ষায়। কদুক্তি আর তাচ্ছিল্যপূর্ণ শব্দকে ব্যতি রেখে ভিড় ঠেলে ঢুকলাম। কাচের দরজা ঠেলতেই ভেতরের চাপা উত্তেজনা তীরের মতো কানে বিঁধল। চন্দ্রিমা জুয়েলার্সের মতো এত বড় অর্গানাইজেশনে দিনে দুপুরে এরকম ডাকাতি শহরবাসী কিছুতেই মেনে নিতে পারছিলেন না। নিরাপত্তাও কিছু কম ছিল না। তাদের চোখে ধুলো দিয়ে দিনে দুপুরে এই ভয়াবহ কাণ্ড শহরবাসীর কাছে যেন এক দুঃস্বপ্ন। হালদার সহ আরও বেশ কিছু পুলিশকর্মী একটু আগেই উপস্থিত হয়েছে। হালদার এগিয়ে এসে বলল, স্যার, আমি বাইরের গেট বন্ধ করে দিয়েছি। সবাই ভীষণ ভয়ে ভয়ে আছে স্যার। আচ্ছা, এদের সিকিউরিটি ইনচার্জ কি আছে? মিস্টার যাদব, উনি নিজে ওনার 2 সহকর্মীকে নিয়ে ফ্লোরে ছিলেন, আর বাইরে 2জন আর্ম ফোর্স ছিল। এছাড়াও বাইরে ও ভিতরে মিলিয়ে মোট 6টি সিসিটিভি। এমপ্লয়ি? মোট 7 জন স্যার। সকলকে ম্যানেজারের ঘরে বসিয়েছি। ওকে, সিকিউরিটি ইনচার্জ কোথায়? হালদার অনতি দূরে একটা সোফায় একজনের দিকে ইশারা করল। আমি সেদিকেই এগিয়ে গেলাম। লোকটার বয়স 60 ঊর্ধ্ব, কিন্তু সচরাচর দেখলে বোঝার উপায় নেই। বলিষ্ঠ গড়ন, মাথার চুল কাঁচা পাকা, ছোট করে ছাটা, পরনে কালো প্যান্ট আর নীল রঙের পরিপাটি ফুল হাতা জামা। আমাকে দেখেই দাঁড়িয়ে সেলুট জানালো। नमस्कार, हम अविनाश यादव, यहाँ का सिक्योरिटी इंचार्ज। नमस्कार, आप बांग्ला समझते हो? हाँ सर, बीएसएफ में 30 साल नौकरी किया हूँ। अभी यहाँ पे नौकरी कर रहा था। हम तो फ्लोर पे ही थे। मेरा 3 साल का एक्सपीरियंस में ये सब कभी नहीं होने दिया। कस्टमर लोग 10-12 थे और हम एक आदमी को लेकर यही नजरदारी में थे। अचानक उन्हीं में से 2 लोग मुझको पीछे से वार किया। माथा पे अचानक इतना जोर से लगा। अब बीएसएफ पे नौकरी किया किस लिए? सब कुछ इतना जल्दी में हो गया। ये सब कम जल्दी होता है, तुमको बोलकर कुछ नहीं होगा। उसका बाद हमको कुछ नहीं पता। अच्छा, आप आराम कीजिए। नरहरि बाबू, আপনি হালদারকে সাথে নিয়ে সিসিটিভি কালেক্ট করুন। আর হালদার, জুয়েলারি শপের স্কেচ করে নিয়েছি স্যার। গুড। হালদার আর নরহরিবাবুকে সিকিউরিটি রুমে রেখে আমি ম্যানেজার রুমে প্রবেশ করলাম। জনা 5 লোক প্রায় ভীত সন্ত্রস্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন আমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষায়রত। আমার কিছু বলার আগেই এক ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এসে বলল, স্যার স্যার প্লিজ আমাদেরকে যেতে দিন। আমাদের ফ্যামিলি খুব টেনশনে আছে, প্লিজ স্যার। কিন্তু আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা সবাই যে কাজটা করেছেন সেটার কোনো তুলনা হয় না। আমরা? হ্যাঁ, আপনারা। ঘটনার সময় আপনারা সকলে ঠান্ডা মাথায় ওদের সাথে আপোষ করেছেন, যাতে আপনাদের কারোর কোনো ক্ষতি হয়নি। আমাদের প্রতিষ্ঠানের সমস্ত কিছু যে সেসব উদ্ধার হবে, তার জন্য পুলিশ আছে। মনে রাখবেন, একটা ঘটনা যখন ঘটে সেটা হওয়ার আগে আর পরে দুক্ষেত্রেই কেউ না কেউ দেখে যে আমরা আদৌ ভয় পেয়েছি কিনা, বা আমাদের পরবর্তী পদক্ষেপ কি আছে। সব কিছুই। এখন পুলিশ এসেছে, মিডিয়া এসেছে, সেটাও দেখছে। আর আপনারা এখানে তো চাকরি করেন, আজ বাড়ি ফিরে যাবেন, কাল তো আবার আসবেন। ভয় পেলে কাজটা করবেন কি করে? আমার কথায় সকলের ধরে যেন প্রাণ আসলো।
সকলেই সামনের টেবিলের ওপরের জলের বোতল থেকে কিছুটা জল কুগড়াসে আত্মসাৎ করল। অনেকে জোরে জোরে দীর্ঘশ্বাস নিয়ে চেয়ারে শরীরটা এলিয়ে দিল। নরহরিবাবু প্রবেশ করেই হন্তদন্ত হয়ে বলে উঠলেন, স্যার, সিসিটিভি ইজ ক্লিয়ার, সকলকে আইডেন্টিফাই করা যাচ্ছে। হালদার ফুটেজ নিচ্ছে। শুধু ফুটেজ নয়, পুরো ডিভিআরটাই আমার চাই। পুরোটাই? ইয়েস, মেক ইট ফাস্ট। ওকে স্যার। নরহরিবাবু হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে পড়ল। আমি সকলের উদ্দেশ্যে বললাম, দেখুন, সিসিটিভি যখন আছে, ভয় বা চিন্তার কিছু নেই। আপনাদের কাছে একটা ছোট জিনিস আশা করব। আশা করি দুষ্কৃতী ধরতে আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কে সম্পূর্ণ ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বলতে পারবেন? আমি বলবো। আসুন, এখানে বসুন। আমাদের কাছে মহিলা পুলিশ আপাতত নেই। আপনার বলতে কোনো দ্বিধাবোধ নেই তো? না স্যার, ধন্যবাদ। ওকে, বলুন আপনার নাম। আমার নাম সহেলি দাস। আমি প্রায় 6 মাস হলো এখানে আছি। সকালে প্রথমে আমি আসি, যাদববাবুই গেট খোলেন প্রথমে। যাদববাবু বলতে সিকিউরিটি ইনচার্জ? ইয়েস স্যার। আচ্ছা। আমি পূজা আর অনিকেত ডেমনস্ট্রেশন দিই, মানে কোনো কাস্টমার আসলে আমরাই অর্নামেন্টস দেখাই। আর ঋষি ক্যাশে বসে। খানিকটা থেমে মহিলা আবার বলতে শুরু করলো, সকাল 11টা হবে, সে সময় 2 জন লোক আমার ডেস্কে আসে। আমাকে বেশ কিছু গয়না দেখাতে বলে। লোকটা বলেছিল ওনার মেয়ের নাকি বিয়ে, সেজন্য কিছু নেকলেস আর হাতের বালা দেখতে চায়। আমি সেরকমই দেখাই। কিছুক্ষণ দেখার পরে ওনার কাছে একটা ফোন আসে। তারপরে আমার কপালে একটা বন্দুক ঠেকায়। তারপরে মহিলা যেন শিউরে উঠলেন। শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও মহিলার কপাল আর মুখে বিনবিনে ঘামের উদ্রেক হলো। আমি তাকে থামিয়ে দিলাম। পাশেই একজন ছেলে আমাকে বলল, স্যার, সহেলি একটু ভুল বলেছে। আপনার নাম? আমার নাম ঋষি। সহেলির সামনে হয়তো 2 জন ছিল, আমার সামনেও 2 জন ছিল। আচ্ছা, কিছু বলছিল? না স্যার, ওনারা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করতে ওনারা বললেন ওই একজন এসেছে আর তাদের সাথেই নাকি ওনারা এসেছে। আচ্ছা, মানে মোট 4 জন, সকলেই পুরুষ? Sorry sir, sorry for interrupting. It was 5, I guess. আপনার নাম? অনিকেত মজুমদার স্যার। এই আমার সামনেও একজন দাঁড়িয়েছিল। ওকে, তাহলে প্রত্যেকের কথা শুনে এটা মনে হলো টোটাল 5 জন বা তার বেশি। আচ্ছা সহেলি, মনে করে বলুন তো কি কি কথা বলেছিলেন? মানে আই মিন কোন কথা যেটা ইউজুয়ালি সোনা কিনতে এসে লোকে বলে না। মানে আপনারা তো কাস্টমার ডিলিং করেন, যদি কিছু সেরকম। দেখুন স্যার, আর 5টা সাধারণ লোকের মতোই, মানে সেভাবে দেখলে কিছুই বোঝা যাবে না। তবে ফোনটা যখন আসলো তখন মনে হলো যেন কেউ একটা অসুস্থ আছে। মানে উনি বলছিলেন এসে কিছু একটা ব্যবস্থা করবেন। উনি না বেশ বকাঝকাও করছিলেন। অসুস্থ? হ্যাঁ স্যার। আর কিছু? দমদম, হ্যাঁ দমদম। দমদম? হ্যাঁ স্যার, খুব তাড়া আছে। মানে কেউ হয়তো অসুস্থ, মানে একটু রেগে রেগেই বলছিলেন। আচ্ছা, কথাবার্তার টান কি সকলেরই একই নাকি? অনিকেত বলে উঠল, আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি মনে হয় হিন্দি ভাষী, কিন্তু বাংলা বোঝেন, আবার একটু বলতেও পারেন। আচ্ছা ঠিক আছে, আপনারা নির্ভয়ে আসতে পারেন। আর নরহরিবাবুর কাছে আপনাদের ফোন নম্বরটা দিয়ে যাবেন। কোনো প্রয়োজন পড়লে আপনাদের ডেকে পাঠাবো। ধন্যবাদ স্যার।
হালদার, স্যার। কাস্টমারদের চেক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বলো, আর প্রত্যেকের নাম আর ফোন নম্বরটা নিয়ে নেবে। সকলকে বিদায় জানিয়ে আমি আর হালদার বাইরের চায়ের দোকানে এসে উপস্থিত হলাম। ভিড় অনেকটাই কমে এসেছে, মিডিয়ার কবচানিও প্রায় নেই বললেই চলে। চায়ের দোকানে এসে একটা সিগারেট ধরিয়ে হালদারকে বললাম, স্কেচ ম্যাপ কি বলছে হালদার? চন্দ্রিমা জুয়েলার্স পূর্বমুখী, দক্ষিণের দিকে মানে একেবারে পাশেই হাসপাতাল, আর উত্তর দিকে হোটেল, নামটা পেঙ্গুইন। হ্যাঁ, পশ্চিম দিকে অর্থাৎ দোকানের একেবারে পিছনের দিকে খেলার মাঠ আর আইডিয়াল মেমোরিয়াল স্কুল। আচ্ছা, কি বুঝলে? 4-5 জন ছিল যাদের নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছিল, কিন্তু কেউ বোঝেনি, আর ওরা ঢুকেই ছড়িয়ে গেছে। প্রত্যেক এমপ্লয়কে ব্যস্ত রেখেছে যাতে কারোর কোনো সন্দেহ না হয়। ভেরি গুড। আর কিছু? আর কিছু বলতে স্যার, আমার মনে হয় তারা 5 জন ছিল না। ব্রাভো হালদার, এটা 5 জনের কাজ নয়। হ্যাঁ স্যার, আর তার থেকে বড় প্রশ্ন হলো ওই ফোনটা। এনিওয়ে, দামিনীকে বলে দাও শহরে এক্সিট পয়েন্টগুলোতে নাকাবন্দি চালু করতে। দে মাস্ট হ্যাভ এ কার। হ্যাঁ স্যার। আর সিসিটিভি ভালোভাবে অ্যানালাইসিস করো, ওদের অ্যাক্টিভিটিস দেখো। আই থিঙ্ক ওরা কিছু একটা ভুল করবেই। আর চন্দ্রিমা জুয়েলার্সের সমস্ত এমপ্লয়ীদের কাল সকালেই ডাকাও, একটা স্কেচ করতে হবে। সিসিটিভি যখন আছে একবার মিলিয়ে দেখে নেব। ওকে স্যার। আর এখানে কিছু পুলিশ মোতায়েন করো, কোনো ল অ্যান্ড অর্ডার যাতে না হয়। পাবলিক সেন্টিমেন্ট কিন্তু পুলিশের এগেনস্টে, খালি সেটা দেখবে। আর দোকানটা আপাতত বন্ধ থাকবে। ওকে স্যার। চন্দ্রিমা জুয়েলার্সে সরকারি নোটিশ জারি হলো। সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোনো তথ্য হাতে আসেনি। আগন্তুক উৎসুক জনতা মাঝে মাঝে ভিড় জমাচ্ছিল। পুলিশি প্রহরায় মোড়া প্রতিষ্ঠানটি 2-3 দিন পরে খুললেও সেভাবে আর ভিড় দেখা যাচ্ছে না। দিবানিশি অহেতুক দৌড়ে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। জুয়েলারি শপের চারিদিকে তাকিয়ে প্রায় দম বন্ধের মতো লাগছিল। শহরের আর কয়েকটি প্রতিষ্ঠানও একদিনে বেশ সন্ত্রস্ত হয়ে আছে, পাছে তাদের দোকানেও ডাকাতের হানা না পড়ে। 3 দিন পরে এক সকালবেলা থানায় বসে নরহরিবাবু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, এই মশাই আসুন তো, এই নিয়ে 12টা হয়েছে, যান উপর মহলে গিয়ে বলুন। আমরা কি ভগবান নাকি? হ্যাঁ। সামনের নিরীহ লোকটা যেন হঠাৎ ভূত দেখার মতো শটাং দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আমাদের হাতে গোনা লোক, সব জায়গায় লোক দাঁড় করাতে পারবো না। আমরা তো পাহারা দেবো, আর আপনারা এসি চালিয়ে ঘরে ঘুমাবেন, ওটা আমি হতে দেবো না। আমি বলে উঠলাম, কি হয়েছে কি? সকাল সকালে তো চেঁচামেচি কিসের? আর বলবেন না স্যার, চন্দ্রিমার পর কাকুলি, অঙ্কিতা, গৌতমী, আরও কত বাহারি নাম। এগুলো কিসের নাম? আগে ওই জুয়েলারি সব। মানে স্যার, এরা চাইছে দোকানের সামনে যদি অন্তত পক্ষে একটা করে পুলিশ পাহারা বসানো যায়। আচ্ছা স্যার, এটা কি হয় বলুন? আপনার নাম? স্যার নমস্কার, আমি মানিক অধিকারী। আচ্ছা, কোন দোকান আপনার? স্যার গৌতমী অলংকার। আচ্ছা দেখুন, সব দোকানের সামনে পুলিশি পাহারা বসানো সম্ভব নয়। আমরা মোটরসাইকেল পেট্রোলিং শুরু করছি। আপনাদের দোকানে না হয় প্রতিদিন একবার করে দেখে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলেই হবে। আমি আসি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যত সব। আহা নরহরিবাবু। হালদার পাশেই এক কাগজে মুখ গুজে বসে আছে, আমার দিকে না তাকিয়েই বলল, স্যার চন্দ্রিমা জুয়েলার্স যেভাবে বা যেখানে আছে সেখানে এত সহজে আবার দিনের বেলা এরকম ঘটনা মুশকিল স্যার। মানে লোকাল কেউ ছাড়া এরকম কাজ করা মুশকিল। কিভাবে বুঝলে? মানে স্যার আন্দাজ করছি। আন্দাজে কাজ হবে না হালদার, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার
একটা ব্যাপার আমার মাথায় আসছে। বলো। দোকানের কর্মচারীদের মতে একজন ফোন করছিল। আমরা যদি চন্দ্রিমা জুয়েলার্সের আশেপাশে ওই সময়কার টাওয়ার ড্রপ নিতে পারি, তাতে কার কার ফোন অন ছিল এবং কোথায় ফোন গেছে বোঝা যাবে। নরহরিবাবু বলে উঠলেন, এই তোমাদের গতে বাধা তত্ত্ব, ফোন নাম্বার ছাড়া না আর কিছু ভাবতেই পারো না। নরহরিবাবু ঠিক বলছেন হালদার। ঘটনা ঘটার সময়টা যদি মধ্যরাত হতো তাহলেও কিছু একটা রেজাল্ট পাওয়া যেত, কিন্তু অফিস টাইমে সেখানে ফোন নম্বর খুঁজতে গেলে সে সময় আনুমানিক 2000 জনের নম্বর পাওয়া যাবে। হ্যাঁ, তাতে আসল অপরাধী অবধি পৌঁছানো যাবে না হালদার। হালদার বিমর্ষভাবেই চুপ করে গেল। আমাদের আপাতত হাতে সিসিটিভি ফুটেজ ছাড়া আর কিছুই নেই, কিন্তু এত বড় ক্রাইম করবে তখন ক্রাইমটা অর্গানাইজড হবে। সিসিটিভি ফুটেজের মতো এত বড় প্রমাণ তারা কেন ছাড়লো সেটাই বলা মুশকিল। হয়তো তারা মুখ দেখাতে চাইছে। বিদেশি ওয়েব সিরিজগুলো একদিন কি বেশি দেখছো হালদার? সরি স্যার, আসলে সবার আগে আমাদের হাতে যা আছে সেটা কালচার করাই ভালো। তুমি আপাতত ফুটেজগুলো ভালোভাবে দেখো, ওদের চলাফেরা বা কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকলে নোট ডাউন করো, আর চন্দ্রিমা জুয়েলার্সের এমপ্লয়ীদের ডেকে স্কেচ করাও। কিছু না কিছু তো পাওয়া যাবেই। ওকে স্যার। বিকেলের মধ্যেই একজন অভিজ্ঞ পেইন্টার নিয়ে আসা হলো। জুয়েলারি শপের কর্মচারীদের যেন নানা মনের নানা মত। সে মতেই তৈরি হলো 5 জনের স্কেচ। তাদের মুখবিবর এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যাদির বলে পেন্সিলের খোঁচায় গড়ে উঠল একের পর এক সন্দেহভাজন অপরাধীর ছবি। আশেপাশের থানায় পাঠানো হলো তাদের ক্রিমিনাল লিস্টের সাথে ম্যাচ করানোর জন্য। এভাবেই পরপর 2 দিন কেটে গেল তাদের রিটার্ন সিগন্যালের অপেক্ষায়। নমস্কার, সমরেশ রায় স্পিকিং। নমস্কার, দিবাকর বলছি। আর কি শুনছি এসব? আবার ডাকাতি? আর বলিস না ভাই, এবার আর কারো বাড়ি নয়, বারাসাতের চন্দ্রিমা জুয়েলার্স। বলিস কি? হ্যাঁ, আর মোটামুটি কয়েক কোটির গয়না। এবারেও কি বাইরের কোনো গ্যাং? এখনো ট্রেস আউট হয়নি, তবে এবারের ঘটনা আগের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন? 3 রাস্তার মোড়ে জনসম্মুখের মাঝে একেবারে দিনের বেলায়, তাও আবার অফিস টাইমে। হোয়াট? এ তো পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তা নয় তো কি, এলাকায় অন্যান্য দোকানগুলোতেও রাতে পুলিশি পাহারা বসাতে হচ্ছে। ওদের মতে দিনের বেলা সেফ না হলে রাতের বেলাতে যখন যা খুশি হতে পারে। ঠিক আছে, ক্রাইম যখন হয়েছে আর ড্রাইভার যখন সমরেশের কাছে, ও ঠিক হয়ে যাবে। কত হাতি ঘোড়া দেখলাম। বাজে বকিস না, এখন রাখছি, কিছু পেলে তোকে বলছি। দিবাকর আমার ব্যাচমেট, এখন অন্য থানায় অফিসার ইনচার্জ পদে। একসময় এক ডাকাতির কেসের তদন্তে নেমে হাতে নাতে ডাকাত দলকে নাস্তানাবুদ করেছি। তাই ডাকাতির কোনো ঘটনার সম্মুখীন হলে প্রথমেই ওর কথাই মাথায় আসে। হালদার তড়িঘড়ি এসে উপস্থিত হলো। স্যার, আপনার কথা মতো প্রেসিডেন্সি জেলে ফোন করেছিলাম। উনি কিছু ডিটেলস পাঠিয়েছেন, সেগুলো আমাদের কাজে লাগতে পারে। আর ওনার ফোন নাম্বারটাও নিয়েছি, প্রয়োজন হলে ফোন করে নেবেন। ওকে। অনেকক্ষণ কাগজপত্র এপাশ ওপাশ করে বেশ কিছু তথ্য মাথায় একেবারে জেঁকে বসল। জেলা সাহেব আমার পূর্ব পরিচিত, সেকেলে মানুষ, তাই ফোন খুব একটা ব্যবহার করেন না। যদিও তাও বছর 5 আগে একবার দেখা হয়েছিল। এখন তার চিন্তাভাবনা কিছু পার্থক্য হয়েই থাকবে। যদিও ফোনে এসব কথা বলা সম্ভব নয়, তাই বেরিয়ে পড়লাম। থানা থেকে প্রেসিডেন্সি জেল ঘন্টা 2 পথ।
হাতে সময় নিয়েই বেরোলাম। কলকাতা রাস্তার জঞ্জাটের সাথে আমার খুব একটা সম্পর্ক নেই, তবে রাস্তাঘাটে যান চলাচলের খুব একটা প্রাচুর্যতা নেই। প্রেসিডেন্সি জেলের সামনে গাড়ি রেখে ভেতরে ঢুকলাম। আরে সমরেশ বাবু, আসুন আসুন। বিভাস বাবু কেমন আছেন? অনেকদিন বাদে আপনার সাথে দেখা। আর চোর ছ্যাচরের রাজ্যে দেখা হবে, এটাই বড় কথা। চোর ছ্যাচরের রাজ্য, এই কথাটা বিভাসবাবুর মুখে অনেকবার শুনেছি। বিগত 11 বছর তিনি প্রেসিডেন্সি জেলে কর্মরত। সকাল থেকে সন্ধে গড়াদের পেছনের আসামিরাই তার ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সেটাই তার রাজ্য তথা পৃথিবী, আর সেজন্যই বারবার তার এই উক্তি। আমি তাকে বললাম, আসলে বিভাসবাবু, এবারের ঘটনা চন্দ্রিমা জুয়েলার্স, দিনের বেলা ডাকাতি, আর 6 জন, তাই তো? তবে নাম্বার অফ ড্যাকোয়েটসটা কনফার্ম নয়। আমি আপনার ডিটেলস সবই পড়েছি, সবার সাথেই, কিন্তু মোডাস অপারেন্ডি কিচ্ছু মিলছে না। আর আপনার পাঠানো ছবিও ম্যাচ করলাম। কিছু পেলেন? না, এরকম কোনো আসামি তো এ যাবৎ আসেনি, কিন্তু 2টো গ্যাং এখন ভেতরে আছে। একটা 2018 সালের আর একটা বেশ পুরনো। দে অল আর হার্ডকোর ডাকয়েটস। সবাই এখনো আমার কারেকশনাল হোমেই দিন যাপন করছে, আর তাদের মধ্যে অনেকেই ডিট্যাচড। আচ্ছা, 2014 সালের ঘটনা কোথায় ঘটেছে? দাঁড়ান, দেখে বলছি। গৌড়পুর বলে কোনো জায়গা, বর্ধমানের। একটা ফাইন্যান্স কোম্পানি, সুদের কারবার করত, প্রচুর টাকার লেনদেন শুনেছি। কেস রেফারেন্স? কেস রেফারেন্স দাঁড়ান, এই তো 15/21। বাট কেসটা এখনো চার্জশিট ফাইল হয়নি। কারণ? সে তো জানি না, হয়তো পেন্ডিং ফর ফার্দার ইনভেস্টিগেশন, কিংবা হয়তো রিইনভেস্টিগেশন। তবে শুনেছিলাম আসামি পুলিশের নাগালে আসেনি। রেলেভেন্ট কোনো ডকুমেন্ট আছে, বা এদের কোনো কনফেশনাল এভিডেন্স বা অন্য কিছু? না না, হার্ডকোর ক্রিমিনাল। বেইল পিটিশন করেছে শুনেছিলাম, হাইকোর্টও হয়েছে, কিন্তু নো ওয়ে, এভরি টাইম ইট ওয়াজ রিজেক্টেড। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন পেতে পারি? কোনোভাবে যদি আসামিগুলোর কোনো ইনফরমেশন পাওয়া যায়, মানে আমি কি একবার দেখতে পারি? আই এম এক্সট্রিমলি সরি সমরেশ বাবু, উইদাউট কোর্ট অর্ডার এটা পসিবল নয়। আই আন্ডারস্ট্যান্ড। ধন্যবাদ দিবসবাবু। ধন্যবাদ। টেবিল ছেড়ে খানিকটা বিমর্ষ হয়ে উঠে দাঁড়ালাম, কারণ দাগি পোড় খাওয়া ক্রিমিনাল না হলে এ কাজ অসম্ভব। আর দাগি আসামি মানে প্রেসিডেন্সি জেল কিংবা অন্য কোনো কারেকশনাল হোমের ভাত একবার না একবার হলেও পেটে গেছে। ঘরের দরজার কাছে আসতেই বিভাসবাবুর অপ্রত্যাশিত ডাকটা খানিকটা স্বস্তি দিল। সমরেশবাবু, আপনার ইচ্ছা পূরণ না করতে পারলেও একটা কথা আপনাকে বলতে পারি, অফ দ্য রেকর্ড অ্যান্ড পুরো আনঅফিসিয়ালি। এই কেসের তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সান্যাল, বাট হয়তো রিটায়ার করেছেন। ধন্যবাদ। লাস্ট কোন থানায় পোস্টেড ছিলেন? হরিশপুর থানা। ধন্যবাদ। কথা দিলাম আপনার কথা গোপন থাকবে। কথা না বাড়িয়ে সোজা থানায় পৌঁছালাম। পোর্টাল থেকে কেসের ডিটেলস পুরো বের করলাম। হালদারের সাহায্যে পুরো ডিটেলস হাতে আসতেও দেরি হলো না। বেশ কিছু তথ্য একের পর এক সাজানো হলো। এদিকে ভয়াবহ এই কাণ্ডের জটিলতাও ক্রমশ পুলিশ প্রশাসনের নাবিশ্বাসের কারণ হয়ে উঠল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রেশার আর সাথে মিডিয়া এবং জনসাধারণের উত্তেজনার জোরে কদিন একেবারে কোণঠাসা বোধ করছিলাম। একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে একটা সিগারেট ধরালাম।
হালদার বলল, লাস্ট 3 বছর সব করা ডেকয়েট কেস ছানবিন করলাম, কিন্তু সকলকেই অ্যারেস্ট করা হয়েছিল আর তাদের সকলেই এখনো সরকারি কারেকশন হোমে সাজাবো। 15/21 এটা নিয়েই খটকা লাগছে। উপরন্তু প্রদীপ্ত সান্যাল। না স্যার, উনি রিটায়ার্ড করেছেন। কেসটা কার কাছে এখন আছে সেটা এখনো জানা যায়নি। নরহরিবাবু পাশ থেকেই বলে উঠলেন, প্রদীপ্ত সান্যাল? ওনাকে তো আমি চিনি, বাড়ি বোধহয় ওই রামপুরহাটের দিকে। আমার তো ব্যাচমেট ছিল, ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছিল। অসুস্থ ছিল মনে হয়, তো যদি ওটা শোনা কথা। কিন্তু স্যার, এর কথা আপনি কিভাবে জানলেন? সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সান্যাল এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন। তাই নাকি স্যার? হ্যাঁ নরহরিবাবু। কিন্তু স্যার, এই চন্দ্রিমা জুয়েলার্সের ডাকাতির সাথে এই সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সান্যালের কি যোগসূত্র পেলেন? দিনের বেলা জনসমুখে ডাকাতির আস্পর্ধা আর কোনো অপরাধীর কাছে পাওয়া যায়নি, অন্ততপক্ষে ক্রিমিনাল লিস্ট যা বলছে। আর রইল বাকি যোগসূত্রের কথা, তাতে যোগের দেখা না মিললেও কিছু একটা পাওয়া গেছে। যেমন 15/21 সূত্র বলছে এর তদন্তভার একসময় ছিল এই সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সান্যালের কাঁধে। কেসটা এখনো নট চার্জশিটেড। এবার রইল বাকি ডাকাতির কথা, তাতে অপরাধী ধরা পড়েনি। আপাতত এইটুকু ইনফরমেশন পেয়েছি। এবার এটাই দেখার এই সূত্র দিয়ে যোগের দেখা মিলে নাকি। নরহরিবাবু খানিকটা বিজ্ঞসূচক মনোভাব দেখিয়ে নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, ওই তো 45-এর গিরিশ ঘোষলেন, ফ্ল্যাট নাম্বার 23। সেটা আবার কি? 45-এর গিরিশ ঘোষলেন, ফ্ল্যাট নাম্বার 23। ওই যে সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সান্যালের ঠিকানা। নরহরিবাবুর এরকম কুইক রেসপন্স পেয়ে আমি আর হালদার একেবারেই তাজ্জব বনে গেছিলাম। আমি নরহরিবাবুকে বলেই বসলাম, বাবা, এত তাড়াতাড়ি স্পেসিফিক ঠিকানা আপনি কোত্থেকে পেলেন মশাই? মেয়ে একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছিল, ওখানে আমার সব ব্যাচমেটদের সাথে নিত্য যোগাযোগ আছে মশাই। সেখানেই ছোট্ট করে একটা মেসেজ করলাম আর সাথে সাথে রিপ্লাই। বাবা, আপনি আবার কবে থেকে এত টেক সেভি হলেন নরহরিবাবু? দেখলে হবে হালদার, খরচা আছে। দেরি না করেই পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সান্যালের ঠিকানার উদ্দেশ্যে। কলকাতা রাস্তার জ্যাম ঠেলে গিরিশ ঘোষ লেনে ঢুকতে ঘন্টা 2 সময় লেগেছিল। গ্যালাক্সি হাউজিং কমপ্লেক্সের 23 নম্বর ফ্ল্যাটের সামনে দরজায় প্রদীপ্ত সান্যাল নামটা দেখে আমাদের সকলের মুখেই হাসি ফুটে উঠেছিল। দরজার কলিং বেলটা বাজাতেই একজন লোক দরজা খুলে দিল। মুখে কাঁচা পাকা দাড়ি, মাথায় চুল, তাতে পাক ধরেছে, পরনে সাদা পাজামা আর আলখাল্লার মতো একখানা পাঞ্জাবি, কিন্তু চলাফেরা বেশ মার্জিত। পুরনো বন্ধুর সাথে আলাপচারিতা চলল বেশ কিছুক্ষণ। চা পানের পর্বও চলল। ভদ্রলোক নরহরিবাবুর মতো কথা না বললেও বেশ ভালো শ্রোতা বলা চলে। অপেক্ষার অবসান ঘটিয়ে বাক্যালাপের ব্যাঘাত ঘটালাম। আচ্ছা প্রদীপ্তবাবু, যে কারণে এখানে আসা? অপ্রত্যাশিতভাবে প্রদীপ্তবাবু বলেই বসলেন, চন্দ্রিমা জুয়েলার্স। বাবা, ভালোই খবর রাখো দেখছি। উর্দু ছেড়েছে অনেকদিন, রহস্যের গন্ধ পেলেই এখনো কেমন কেমন লাগে, বুঝলে? আর কেউ না জানুক, তুমি অন্তত ভালো করেই জানো। এই বাজে বকিস না, তোকে তো আজ থেকে চিনি না। আর যার সামনে বলছিস উনি রহস্য নিয়ে খেলে। আচ্ছা, সোজা কথায় আসি। আমি বাধ্য হয়ে আবার ব্যাঘাত ঘটালাম। একটা কেস সম্পর্কে জানবো, 15/21। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম আর কি। তখন আমি বর্ধমান গ্রামীণ থানায় কর্মরত। এলাকায় বড় রাস্তা বলতে
বর্ধমান হাওড়া মেন রোড, আর আশেপাশের ছবি কর্দমাক্ত মেঠো রাস্তা। আর সেই মেন রোডের একটা অংশে কিছু দোকানপাট, ডাক্তারখানা, ওষুধ, মিষ্টির দোকান, পাশেই বাজার। গ্রামের সমস্ত লোক সকাল ও বিকেলে এখানেই ভিড় জমায়, যদিও তারও একটা সময় আছে, সকাল 6টা থেকে 11টা আর বিকেল 4টে থেকে 7টা। কেন? আসলে গ্রামের দিকে সন্ধ্যার পর লোক খুঁজে পাওয়া দুরস্ত। তারপর সেখানেই বাজারের মাঝে একটা সমবায় ব্যাংক ছিল। দিনটা এখনো মনে আছে, 11 এপ্রিল সকাল 10টা। কয়েকজন লোক হঠাৎ করে কোনোভাবে ঢুকে যায়। সিসিটিভি ছিল, কিন্তু জনসমক্ষে একেবারে দিবালোকে প্রায় কয়েক কোটি টাকা লোপাট। কেউ অ্যারেস্ট হয়েছিল? হয়েছিল, তবে সে আরেক গল্প। যেমন? পাশেই এক বাড়িতে ওদের আস্তানা ছিল, রেন্ট নিয়েছিল। প্রায় কয়েক মাস ধরে সেখানে ওরা ছিল। প্রায় প্রতিদিনই ওরা কারণে অকারণে সমবায় ব্যাংকে যেত। পুলিশ তদন্তে নেমে বাড়ির মালিককে অ্যারেস্ট করেছিল। পরে সে বেল পায়। কিছু সরকারি আইডেন্টিটি কার্ড পুলিশ সিজ করেছিল, সেগুলো সবই ভুয়ো। ওগুলো ব্যবহার করেই ওরা স্থানীয় লোকের বাড়িতে আস্তানা নিত। বাড়ির মালিক বেচারা সেগুলো কিছুই জানতো না। ভাড়া পেয়েছে, ভাড়া দিয়েছে। ওনার বয়ান নেওয়া হয়েছিল? অবশ্যই। ওনার বয়ান অনুযায়ী দেখা যায় প্রায় দিন 30 ওরা ওখানেই ছিল। ওখান থেকেই ওরা ওই ব্যাংকে রেকি করেছে। এতদিন দেখলে যে কোনো জায়গায় নিজেকে কিভাবে আড়াল করতে হবে সেই পথগুলো নখদর্পণে চলে আসে। একেবারে প্রি প্ল্যান্ড সার্প অপারেশন। দেখে মনে হয়েছিল বহুদিনের প্ল্যান। সবাই একে একে এরোর মুখের দিকে 2-1বার শূন্য চাহনি দিলাম। তারপর আমি বললাম, কেসটায় তো একজন অ্যারেস্ট হয়েছিল, ওর থেকে তো ক্রিমিনালদের কিছু ইনফরমেশন পাওয়া যেত। অনেক সমস্যা মশাই। কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সাসপেক্টদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চললেও আসল অপরাধী অবধি পৌঁছানো যায়নি। একটা গাড়ি ওরা ব্যবহার করত, নাম্বার প্লেট টেম্পার্ড, আর বিশেষ কিছু পাওয়া যায়নি। গাড়ি? হ্যাঁ, কিন্তু বিভিন্ন সময় গাড়ির নাম্বার প্লেট ট্রেস করা হয়, বাট নো ফ্রুটফুল রেজাল্ট কুড বি অ্যাচিভড। আর একটা ব্যাপার জানেন সমরেশ বাবু, নাম্বার অফ ডেকয়েটস ওয়াজ নট ডিটেক্টেড। আর সেই জন্যই আইনের বইতে সো কল ডেফিনেশন অফ ডেকয়েটি ব্যাপারটা দাঁড়ালো না। সেই জন্যই কেস না নোট চার্জশিটেড। তারপর? আমার মেয়াদ শেষ হলো, কিন্তু কেসটা শুনেছি এখনো পেন্ডিং। হালদার প্রশ্ন করল, কেন স্যার? প্রদীপ্তবাবু হেসে বললেন, সেটা সমরেশ বাবু আপনাকে বুঝিয়ে বলবে পরে। আমি হালদারকে ইশারা করে থামিয়ে দিলাম। শেষ প্রশ্ন, সিসিটিভি ফুটেজ দেখে ও অ্যাকিউজদের কোনো খোঁজ পাওয়া গেছিল? না, দে ওয়্যার জাস্ট ভ্যানিশড। বুঝলাম। আচ্ছা, আজ উঠি। আপনার কন্ট্যাক্ট নম্বর রইল, যদি কোনো প্রয়োজন মনে হয় আপনার সাহায্য নেব। আপনাকে অনেক ধন্যবাদ। থানায় ফিরে আসলাম। সকলেরই মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আসলে যতটা আশা নিয়ে প্রদীপ্তবাবুর বাড়ি গেছিলাম, ততটা বোধহয় ফলপ্রসূ হয়নি। নরহরিবাবু উদ্দেশ্যহীনভাবে একটা কথা বলেই বসলেন, না হালদার, প্রদীপ্ত ব্যাপারটা কেমন জানি ঘেঁটিয়ে দিল। আসলে ঠিকই ছিল, আমার মনে হয় আমরা ঠিক পথেই এগোচ্ছিলাম। আচ্ছা হালদার, ওই দোকানের লোকের ইনফরমেশন অনুযায়ী ছবি আঁকিয়ে সবকটা থানাকে খবর পাঠালে কেমন হয়? কোনো লাভ হবে না নরহরিবাবু। বুঝলাম না স্যার, মানে আপনি কিভাবে এত শিওর হয়ে বলতে পারছেন যে লাভ নেই? একটু ভেবে দেখুন, যারাই কাজ করেছে তাদের মুখ বা শারীরিক গঠন গোপন রেখে এ কাজ করেনি। তার মানে তারা চায় পুলিশ ওদের মুখ আইডেন্টিফাই করে তদন্ত করুক, তারপর মুখের সাথে পুরনো কেস রেকর্ডের আসামিদের ছবি ম্যাচ করবে। মানে ওই পুলিশের গদে বাঁধা তদন্ত। ততক্ষণ ওরা আমাদের হাতের নাগালের অনেকটাই বাইরে চলে যাবে। আগেও তাই হয়েছিল, আর এবারেও তাই। তার মানে স্যার আপনি ধরে নিচ্ছেন
15/21 কেসের অপরাধী এই চন্দ্রিমা জুয়েলার্সের ঘটনার পিছনের মূল কাণ্ডারি। এটা ছাড়া আর কিছু আপনার মাথায় আসছে কি? তার মানে আপনি এটাও বলছেন যে ওরা আমাদের এবারেও মিসগাইড করেছে? হ্যাঁ, কারণ এত বড় অর্গানাইজেশনে এরকম দিনে দুপুরে হানা দিতে গেলে শুধু দম থাকলেই চলবে না, মাথায় সুচারু বুদ্ধি থাকার দরকার। তাই ওরা বারবার সফল হচ্ছে। আর আমাদের অপরাধী অবধি পৌঁছাতে গেলে ওদের মতন করেই ভাবতে হবে। যেমন স্যার? যেমন ওরা চন্দ্রিমা জুয়েলার্সে যেদিন ঘটনা ঘটিয়েছিল সেদিনের অনেক আগে থেকেই ওরা এখানে এসেছে। হালদার বেশ কিছুক্ষণ অন্যমনস্ক হয়েই বসেছিল। এবার বলে উঠল, আপনি কি রেকি করার কথা বলছেন? ইয়েস, দে মাস্ট হ্যাভ রেকিড বিফোর দ্য এক্সিকিউশন। তাহলে স্যার সিসিটিভি দেখলে তো সেটা হামেশাই বোঝা যাবে। অত সহজ নয় হালদার। এটাও হতে পারে ওরা এক একদিন ছদ্মবেশে প্রবেশ করেছিল, কারণ ওরা জানে ঘটনা ঘটার পর পুলিশ আসবেই, আর সিসিটিভি ফুটেজই হবে পুলিশের প্রথম পদক্ষেপ। তাহলে তো স্যার ফুটেজ দেখে ওদের আইডেন্টিফাই করা তো খুবই শক্ত হবে। তাহলে যেটা করতে হবে, আমাদের লাস্ট মোটামুটি 1 মাসের মতো ফুটেজ খুব কেয়ারফুলি চেক করতে হবে। এমন কিছু কাস্টমারকে খুঁজতে হবে যারা আসছে কিন্তু কিছু কিনছে না, জাস্ট দেখছে, চারিদিকে ঘুরছে। কিন্তু স্যার এরকম তো অনেক কাস্টমার থাকবে যারা হয়তো কিছু কিনছেন না, মানে জাস্ট দেখছেন। গিন্নিকে নিয়ে কখনো গয়না কিনতে গেছেন? মানে? গিন্নি নিয়ে গেছেন গয়না কিনতে? হ্যাঁ, কেন? আচ্ছা, কেনার সময় আপনার চোখ কোন দিকে থাকে? সামনের গয়নার দিকে, নাকি কোন দিকে বেরোনোর পথ, সিকিউরিটি আছে কিনা, সিন্দুকটা কোন দিকে, ক্যাশ বাক্স কোন দিকে, এগুলো আপনি দেখেন? আমি তো শুধু গিন্নির চোখের দিকে তাকিয়ে থাকি। ওই মানে কি কিনবে, কত দাম, মানে আমার মাস মাইনাস সব টাকাই সোনার গয়নার পিছনে শেষ হয়ে যাবে নাকি, এই সব। সাধারণ মানুষের সাথে ডাকাতদের দৃষ্টিভঙ্গি আলাদা হবেই। আপনার এতদিনের চাকরি এত ভেঙে বোঝাতে হবে না আশা করি। বুঝে গেছি স্যার। লেগে পড়ুন। হালদার, নরহরিবাবুকে সাথে নিয়ে যাও, সময় নিয়ে দেখো, আইডেন্টিফাই করো। ওকে স্যার। বেশ কিছু ঘন্টা নিরলস পরিশ্রম আর চলল সংগ্রহ করা তথ্যাদির পুঙ্খানুপুঙ্খ নজরদারি। ঘটনার বেশ কিছুদিন আগের ফুটেজ পর্যালোচনায় বেশ খানিকটা সময় অতিবাহিত হলেও বিশেষ এমন কিছু তথ্য উঠে আসলো যাতে এবারে খুব একটা হতাশ হতে হলো না। এহেন মনোভাব প্রথম দিকে না হলেও নরহরিবাবু আর হালদারের মুখের মৃদু হাসি দেখে বুঝতে অসুবিধে হলো না যে একেবারে নিশানায় না হলেও অব্যর্থ ফলাফলের দিকে আমরা কিছুটা হলেও অগ্রসর হয়েছি। নরহরিবাবু আর হালদার হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। নরহরিবাবু বলে উঠলেন, স্যার আপনার কথাই ঠিক ছিল। কি যেন বলেছিলেন, ওই রকি না রকি? নরহরিবাবু, ওটা রেকি, মানে ঘটনা ঘটানোর আগে অপরাধী ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। ওই হলো কদিনের ছোড়া, জ্ঞান দিও না তো। নরহরিবাবু বলুন, আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। স্যার 1 মাস যাবত ওরা জুয়েলারি দোকানে কম করে হলেও ওই 7-8 বার তো এসেছেই। হ্যাঁ স্যার, 17 এপ্রিল, 19 এপ্রিল, আর তারপর 23, 27, 2 মে, আর তারপর 5 তারিখ আর 8 তারিখ। এই কদিন বিভিন্ন বিভিন্ন সময় এরা এসেছে, নির্দিষ্ট কোনো সময় নেই। আর স্যার আপনার কথা অনুযায়ী এরা কেউই কোনোদিনও জুয়েলারি শপ থেকে কিছুই কেনেনি। তার মানে বিগত 1 মাস আগে থেকে ওরা এখানে এসেছে, কিন্তু সিকিউরিটি কিছুই বুঝলো না। স্যার সেটা বোধহয় সম্ভব নয়।
কারণ ওই 7 দিন একজন লোক বারবার আসেনি। 7 দিন বিভিন্ন লোক বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরে এসেছে। অর্গানাইজড ক্রাইম হালদার। প্রত্যেকের ছবির স্ক্রিনশট নাও, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড তথা ভারতবর্ষের যত থানা আছে সবাইকে পাঠাও। কিছু না কিছু তো পাওয়া যাবেই। স্যার এখনই করছি। আর নরহরিবাবু, জুয়েলারি শপের এমপ্লয়ীদের কথা অনুযায়ী যে স্কেচ ম্যাপ হয়েছিল তার সাথে মেলান। স্যার। হালদার, জুয়েলারি শপের সারাউন্ডিংসের স্কেচ ম্যাপটা টেবিলে পাঠাও। পাঠাচ্ছি স্যার। হালদারের সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। ছোট ছোট সূত্রগুলোকে এক সুতোয় বাঁধতে গিয়ে রীতিমতো বেগ পেতে হলো। মস্তিষ্কের সামনে যেন শুধুই জুয়েলারি শপের ফুটেজ আর প্রতিটা কর্মচারীর মুখ বারংবার ভেসে উঠতে লাগল। নরহরিবাবু আর হালদার ফুটেজগুলো আর ঘটনাস্থলের ছবি নিয়ে আলোচনা করতে লাগলো। দক্ষিণ দিকে হাসপাতাল আর উত্তর দিকে হোটেল পেঙ্গুইন, পশ্চিম দিকে খেলার মাঠ আর আইডিয়াল মেমোরিয়াল স্কুল। স্কুল হাসপাতালের মাঝে হাই রোড, তার পাশে হোটেল। ওরা যদি উত্তর পশ্চিম দিক থেকে আসে তাহলে। কি বললে হালদার? হালদারকে একটু উত্তেজিত হয়ে থামিয়ে দিলাম। কি বললাম স্যার? দাঁড়াও হালদার। আচ্ছা নরহরিবাবু, আপনার বন্ধু যেন ঠিক কি বলেছিল? আমার বন্ধু? আরে প্রদীপ্ত বাবু। আরে দূর, ওর কথা বাদ দিন, যত সব বুঝছো কি। না না, কিছু একটা বলেছিল। দাঁড়ান স্যার, আপনি কি বলতে চাইছেন আমি বুঝেছি। ওনার কেসের আসামিরা রেকি করেছিল প্রায় 1 মাস ধরে। আর এতদিন ধরে রেকি করলে একটা জায়গায় চষে ফেলা কোনো বড় কাজ নয়। হ্যাঁ স্যার, এটা তো বলেছিল, কিন্তু এর সাথে এই কেসের কি যোগসূত্র পেলেন? পাইনি, তবে এবার পাবো। ইস, এটা একবারও মাথায় আসেনি। নরহরিবাবু, আপনি এখানেই থাকুন। আর হালদার, কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে মেন রাস্তার কাছে চলে এসো। ওকে স্যার, কিন্তু আমি এখনো কিছুই বুঝলাম না। যা বলছি তাই করো, এখন বোঝানোর মতো সময় আমার হাতে নেই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। চন্দ্রিমা জুয়েলার্সের সামনের দিক থেকে গাড়ি ছুটিয়ে দিলাম। আমাদের গাড়ি এরপর যেখানে থামল সেটা জুয়েলারি শপের পশ্চিম দিকের একটা রেস্তোরাঁ কাম হোটেল, নাম পেঙ্গুইন। রিসেপশনে নিজের কার্ড দেখিয়ে সোজা চোখ রাখলাম রেজিস্টারে। পুলিশি পরিচয়ে সকলেই একটু হক চকিয়ে গেল। তদন্তের স্বার্থের আঘাত আবার হোটেলের মালিকের ওপর না পড়ে সেই ভয়ে সকলে শিউরে উঠল। অনতিদূরের জুয়েলারি দোকানের ভয়াবহ ঘটনা এদের কাছে অজানা নয়, তাই শহরবাসী এখনো সন্ত্রস্ত হয়ে আছে। হোটেলের ম্যানেজার বাবু আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হ্যালো স্যার, মে আই হেল্প ইউ? আপনাদের হোটেলে সিসিটিভি আছে? হ্যাঁ স্যার, এই বাইরে ভেতরে মিলিয়ে প্রায় 21টা মতো আছে। গুড, সবকটা ওয়ার্কিং কন্ডিশনে? হ্যাঁ স্যার। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে রিসেপশনের টেবিলের উপর রেখে বললাম, দেখুন তো চেনেন কিনা। পরের ঘটনা আমার প্রত্যাশিত ছিল। এতটাই প্রত্যাশিত ছিল, এটা না হলে বোধহয় এই কেসের কিনারা করা দুষ্প্রাপ্য ছিল। ম্যানেজার বাবু এক ঝলক দেখেই বলে উঠলেন, আরে ভারী মজার লোক স্যার, আমার তো প্রায় বন্ধু হয়ে গেছে। পরের বার এখানেই আসবেন বলেছেন। কেন স্যার, মানে কি এনি প্রবলেম? কোন রুমে ছিলেন? 534 নম্বর, একদম টপ ফ্লোর। কবে চেক আউট করেছে? এই তো কয়েকদিন আগেই। এখানে ছিল এরা কতদিন? তা প্রায় 1 মাসের কাছাকাছি। হোয়াট? কেন স্যার, মানে কিছু কি হয়েছে? রেজিস্টারটা দেখান, আইডি প্রুফ তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ স্যার, একটু সময় লাগবে, একটু অপেক্ষা করুন, আমি দেখেই বলছি। ঠিক আছে, বের করুন, আমি উপর থেকে একটু ঘুরে আসি।
সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে হোটেল রুমের ভেতরে ঢুকে নিজের উপর বিদ্রুপ করা ছাড়া আর কিছুই আসছিল না। হোটেল রুমের সামনের দক্ষিণ দিকের খোলা জানলা, প্রখর রৌদ্রতাপের আলো ঝলমলে দিনটায় জানলা দিয়ে শুধু ঠান্ডা বাতাসই বইছে না, সেই জানলার আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। জানলার দিক থেকে সোজা তাকালে চন্দ্রিমা জুয়েলার্সের ঠিকুজি কুষ্টি দিবানিশি পর্যবেক্ষণ খুব একটা কষ্টসাধ্য কাজ নয়। চোখ কপালে উঠল। নিচে নেমে আসলাম। ম্যানেজার বাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা ওনারা মোট কজন ছিল? ম্যানেজার বাবু এবার খানিকটা ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে স্যার ওই 7 জন স্যার। কদিন স্টে করেছিল? ম্যানেজার বাবু রেজিস্টার উল্টে বললেন, 21-3-22 ওই স্যার ওই 26 দিন মতো। আচ্ছা সাধারণত কোনো কাস্টমার এসে এতদিন থাকে? আপনার কোনো সন্দেহ হয়নি? প্রশ্নটা করার পর মাথায় কয়েকবার চিন্তাও এসেছিল। দোকানের কাছে কাস্টমারের থেকে লক্ষ্মী বোধহয় আর কিছুই হয় না। তাই নিজেকে শুধরে নিয়ে বললাম, আচ্ছা ওনারা হোটেল থেকে বেরোতেন? হ্যাঁ স্যার, একটা গাড়ি আসতো, ওনাদের ওই কি একটা পরীক্ষা না কি একটা ছিল, সেই জন্যই এখানে এসেছিল। পরীক্ষার দিন সকালেই ওনারা চলে যান। কোন গাড়ি? ওই তো রকি। রকি, এই ওনারা 6 জন তোর গাড়ি করেই গেছিল না? হ্যাঁ স্যার। রকি, ওরা কোথায় গেছিল? আমাকে তুমি নিয়ে যেতে পারবে? দমদমের একটা হাসপাতালের সামনে, ওখানে একজন নেমে যায়, বাকিরা হরিশ চ্যাটার্জি মোড়ে নেমেছিল। নার্সিং হোম? পকেট থেকে মোবাইল ফোনটা বের করে হাসপাতালের ঠিকানা হালদারকে সেন্ড করলাম। রকির গাড়ি করেই হরিশ চ্যাটার্জি চত্বরের কাছে পৌঁছে গেলাম। সাধারণ পোশাকের আরও কিছু পুলিশকে নরহরিবাবুকে নিয়ে আসতে বলেছি। ডাকাত পাকড়াও করতে গেলে চিন্তা ভাবনাও তাদের মতো করা দরকার। আগের অপারেশন যদি বারাসাত হয়, তাহলে এবারের অপারেশন হরিশ চ্যাটার্জি লেন। কিন্তু পার্থক্য শুধু একটাই, অ্যাপ্রিহেনশন বিফোর দ্য এক্সিকিউশন, অর্থাৎ অপরাধীকে হাতে নাতে ধরা। হরিশ চ্যাটার্জি লেনের একটু আগেই গাড়িটা ছেড়ে দিলাম। নরহরিবাবু চারিদিকে পুলিশি প্রহরায় নজরদারি রেখে চলেছে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ ঘুরে কিছুটা সময় আরো অতিবাহিত করা হলো। নরহরিবাবু ফিসফিস করে বলে উঠলেন, স্যার, এভাবে অন্ধকারে ঢিল মেরে এত বড় ক্রিমিনাল ধরা যাবে? খানিকক্ষণ সময় নিয়েই বললাম, এখানে যদি অপরাধীরা ঘাঁটি গাড়ে, তাহলে ধরতেই হবে এখানেই এদের বেস অফ অপারেশন। হ্যাঁ স্যার, তাহলে আমাদেরও এখানে ঘাঁটি গাড়তে হবে। আশেপাশে হোটেল কিছু আছে? চারপাশে তাকিয়ে বেশ কিছু হোটেল চোখে পড়ল, কিন্তু তার মধ্যেই সব থেকে উঁচু যেটি, সেটি আমাদের সামনেই। নরহরিবাবু সেদিকে তাকিয়ে নিজের মনেই বলে উঠল, বাহ স্যার, ডলফিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, 1, 2, 3, 4, 8 তলা। চলুন এখনই? তা নয় তো কি, শুভস্য শীঘ্রম। পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনের স্ক্রিনে হালদারের নামটা ভেসে উঠল। স্যার, বেড নম্বর 56, আমিজা বেগম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দিন 7 আগে ওপেন হার্ট সার্জারি হয়, পেসমেকার বসানো হয়, ডিসচার্জ হয়েছেন। আরও বেশ কিছু পেশেন্ট আছে, এটা একটু বেশি রিলেভেন্ট মনে হচ্ছে। কারণ স্যার ডেট, মানে অপারেশনের ডেট, ডাকাতির ডেটটা সেম। সিসিটিভি? না স্যার, সিসিটিভি সব জায়গাতে নেই, তাই কে নিতে এসেছিল সেটা বোঝা যাচ্ছে না। তবে কি হালদার? অমল জানা, নাম অ্যান্ড ডকুমেন্ট সব ভুয়ো। সেটাই স্বাভাবিক, হয়তো এটা আমাদের ভুল পথে চালিত করার একটা অভিপ্রায়। তাহলে স্যার? আপাতত হোটেল ডলফিনেই আছি, দেরি করো না,
চলে এসো। এই লিডটা কোনো মতেই যেন হাতের নাগালের বাইরে না যায়। ওকে স্যার। থানা থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি আসতে ঘণ্টাখানেক সময় লাগলো। হোটেলের ভাড়া আর বাদবাকি সবকিছু লোকাল থানা থেকেই বন্দোবস্ত হলো। সর্বোপরি সব ব্যবস্থার পেছনে নরহরিবাবুর অবদানের কথা না বললেই নয়। হালদারও ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেল। হোটেলের লোকদের কাছে ব্যাপারটা কনফিডেন্সিয়াল রেখেই কাজ শুরু হলো। নরহরিবাবু লোকাল থানায় খোঁজখবর চালাচ্ছিলেন। আমি এখনো অনেকখানি দ্বিধার মধ্যে আছি। যে পথে এগোচ্ছি সেটা সঠিক কিনা সেটা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে, কিন্তু এই মুহূর্তে আর কোনো পথ আমার জানা নেই। খানিকটা অনুমান বলতে পারেন, কিংবা ক্রিমিনাল সাইকোলজি। ইতিমধ্যে হালদারও এসে উপস্থিত। সে যেন আমার মনের কথা বুঝেই বলে উঠল, একেবারে রেড হ্যান্ডেড ধরবেন মনে হচ্ছে স্যার। এছাড়া আর কি কোনো উপায় আছে? আসলে স্যার ওরা এই অঞ্চলে আদেও আছে কিনা সেটা বোঝা গেছে। ট্রেনিং পিরিয়ডে প্যারেড ল ক্লাসের মাঝে খুব অল্প সময়ের জন্য ক্রিমিনাল সাইকোলজিটা পড়িয়েছিল, যেটার গুরুত্বটা তখন বুঝিনি, কিন্তু এখন এর মাহাত্ম্য হাড়ে হাড়ে টের পাই। নরহরিবাবু সহর্ষে আমার কথায় সহমত পোষণ করল। অগত্যা আমরা ডলফিন হোটেলের একেবারে ওপরের তলার রুমে আপাতত ঘাঁটি গাড়লাম। তথ্য প্রমাণ যা আছে তা বলতে কটা স্কেচ ম্যাপ আর একরাশ অনুমান। হালদারকে একটা বিশেষ কাজ দিয়েছি, ছদ্মবেশে এলাকাতে ঘুরে বেড়ানো, বড় বড় অর্গানাইজেশনে নিয়মিত সকাল বিকাল ভিজিট করা। মানুষের সাথে মিশে গেলেই তাদের মধ্যে সঠিক অপরাধীর গন্ধ পাওয়া সম্ভব হবে। এভাবেই পরপর 2 দিন চলল। সকাল থেকেই পালা করে নরহরিবাবু আর হালদার নজরদারি রেখেছে। লোকাল থানার তদারকি এ অঞ্চলে বন্ধই আছে, পাছে অপরাধীর কোনো সন্দেহ না জাগে। একটা সিগারেট ঠোঁটে ঠেকাতেই মোবাইল ফোনের স্পিকারটা হঠাৎ বেজে উঠল। লোকাল থানার লেডি অফিসার আমার পূর্ব পরিচিত, নাম দামিনী। নম্বরটা আগেই সেভ করা ছিল, তাই ফোনটা ধরেই বললাম, দামিনী, সমরেশ রায় স্পিকিং। এনি প্রবলেম? আসলে স্যার বেশ কিছু জায়গা থেকে ফোন আসছে। মানে স্যার জুয়েলারি শপ, এমনকি ছোট ছোট দোকান থেকেও ফোন আসছে। তারা বলছে অচেনা বেশের কিছু লোক দোকানের সামনে আনাগোনা হচ্ছে। সবাই বেশ ভয়েই আছে। সবাইকে বলো ভয়ের কোনো কারণ নেই। আসলে মিডিয়া যেভাবে দেখাচ্ছে, সাধারণ মানুষের ভয় পাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ স্যার, সেটা বলেছি, কিন্তু আসলে তবে সবাইকে বলো আমরা নজরদারি রেখেছি, আর যদি কেউ দোকানের সামনের ফুটেজ থেকে কাউকে আইডেন্টিফাই করতে পারে তাহলে যেন অবশ্যই জানায়। ওকে স্যার। ফোনটা রাখতেই হালদার কিছুটা চেঁচিয়ে উঠল, স্যার নর্থ ইস্ট 25 ডিগ্রি শ্যামসুন্দর জুয়েলার্স। সাসপিসিয়াস কিছু কি? এর ঠিক আগে একটা ব্ল্যাক হন্ডাই গাড়ি দেখুন স্যার। আমার দেখার আগেই নরহরিবাবু বাইনাকুলারে চোখ রাখল। 4 জন লোক নামলো, তার মধ্যে একজন লোক ভেতরে গেল, আর বাকি লোক গাড়িতে। তাতেও বাকি? এই গাড়িটা আমি মনে হয় কালকেও দেখেছি। কোথায়? আমরা যখন ডলফিন হোটেলে প্রবেশ করছিলাম তখন ওই গাড়িটা ছিল। নরহরিবাবুর বন্ধু বিভাসবাবুর মুখেও এমন একটা গাড়ির খবর পেয়েছিলাম। অর্থাৎ সাইকোলজি অনুযায়ী মডাস অপারেন্ডি একেবারে অব্যর্থ। হ্যাঁ স্যার, আমাদের অনুমান ঠিকই আছে। স্যার তাহলে লোকাল থানায় খবর দিয়ে ফোর্স ডাকিয়ে নেব? আমাদের হাতে নাতে পুরো টিমকে ধরতে হবে। তার জন্য প্রথমেই একটা টিম দমদম নার্সিংহোমে পাঠাও। যদি আমাদের এই অনুমান ঠিক হয় তাহলে 2 2 যে 4 করার সময় একেবারে আগন্তুক। নরহরিবাবু, আপনি বাইনোকুলার নিয়ে এখানেই থাকবেন। আপনার সাথে হেডফোনে কন্ট্যাক্টে থাকবো। কিছু দেখলেই আমাকে জানাবেন। আর তুমি ছদ্মবেশে দোকানের ভেতরে থাকবে।
ওকে স্যার। দামিনীকে দমদম নার্সিংহোমের সামনে রাখবো। কোনো চান্স এবারে ছাড়া যাবে না। পুরো টিমটাকেই একসাথে ধরতে হবে। এর থেকে বড় সুযোগ আর হয়তো কখনোই পাবো না। আমার অর্ডার ছাড়া কোনো মুভমেন্ট নয়। ওকে স্যার। আলবাত স্যার, কিন্তু আপনি? আমি ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত হব, চিন্তা নেই। কথা মতোই হালদার ছদ্মবেশে দোকানে প্রবেশ করল, আর দূরাভাসে আমাদের লুপ্ত কথোপকথন চালু হলো। স্যার, আমি দোকানের ভিতরে। নরহরিবাবু, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। সাড়া দিচ্ছেন না কেন? আরে স্যার, এই হেডফোন কানে দিলে কান কুটকুট করে, তাই একটু খুলে রেখেছিলাম। ওয়াশ করা হচ্ছে, নজর রেখেছেন? একদম স্যার, আপনাদের মাথার উপর একেবারে ঈগলের চোখ। চোখ যেন না সরে, আর কুটকুট করলেও ইয়ারফোন যেন কানেই থাকে। আচ্ছা স্যার। স্যার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দামিনী রিপোর্টিং স্যার। আমার টিম দমদম নার্সিংহোমের সামনে। গুড। স্যার, এখানে বেশ কিছু লোকই আছে, কিন্তু আইডেন্টিফাই করব কি করে? উফ হালদার, তোমার ফোনে ছবি আছে। আগের জুয়েলারি শপের এমপ্লয়ীদের স্কেচ ম্যাপ মিলিয়ে দেখো। হ্যাঁ স্যার, সেটাই দেখছি। হালদারের কথা শেষ না হতেই এক মহিলার সুতীব্র আর্তনাদে একেবারে হকচকিয়ে গেলাম। সাবধান, কোনগুলো সব এই ব্যাগে? কথা করে যাচ্ছে না? হ্যাঁ, লকারের চাবি। আমাদের ছেড়ে দিন প্লিজ। তোকে নিয়ে যাবো সালি। চাবি নাকি? হ্যাঁ চাবি। তোকে বাঁচাবে কে? হ্যাঁ তোকে বাঁচাবে কে? এই এই মহিলাকে ছাড়, বেয়াদবি করলে কিন্তু এখান থেকে বেরোতে কষ্ট হবে। এর পরের ঘটনা বর্ণনার অপেক্ষা রাখে না। হালদারের এমন কাণ্ড মোটেই আশানুরূপ নয়। এই 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 সালা, সালা তুই ভাতার নাকি? হ্যাঁ ভাতার। সাবধান, এক পাও নয়, আমি কিন্তু গুলি চালাবো। তোদের পালানোর সুযোগ নেই। মালটাকে ধর, মালটাকে ধর। আমি তোদের দেখে নেব। তোরা জানিস না আমি কে। ছেড়ে দে আমাকে। শালা, আমাকে। আরে সালা, এই মালটা তো পুলিশ মনে হচ্ছে। এই এখানে কি করছিস? হ্যাঁ এখানে কি করছিস? আমি তোদের সবকটাকে ধরিয়ে দেবো। এখান থেকে বেরোতে পারলে তোদের এই প্ল্যান সবার সামনে আনতে আমার 2 মিনিট লাগবে। চিন্তা নেই, পুলিশ আসছে। পুলিশ? এখানে থাকা যাবে না, চল পালা পালা পালা। এই মালটাকে এখানে ছাড়া ঠিক হবে না। সালা আমাদের মুখ দেখে ফেলেছে। নিয়ে চল, মাঝ রাস্তায় গিয়ে এর কিছু হিললে হয়ে যাবে। ঠিক বলেছিস, চল সালা। ছেড়ে দে আমাকে। শালা। খানিকক্ষণ এপাশ থেকে নরহরিবাবুর উৎকণ্ঠামূলক ডাক ভেসে আসলো। হালদার, ও হালদার, হালদার। হেডফোনের মধ্যে বেশ কিছু আর্তনাদ শোনা যাচ্ছিল। বেশ কিছুক্ষণের রহস্যময় নিস্তব্ধতা একেবারে করাল গ্রাসের মতো ঢেকে দিয়েছিল। কানের ইয়ারফোনে কিছু বলার উপক্রম নেই। পকেট থেকে মোবাইল ফোনটা দিয়ে 3 জনের কল ডিটাচ করে দিয়েছি। খালি করার আগে নরহরিবাবুকে একবার বলেছিলাম, নরহরিবাবু, আপনি খালি বাইরের কালো গাড়িটা কোন দিকে যায় খেয়াল রাখবেন, আর কাউকে ফোন করবেন না। কিন্তু স্যার, আপনি কোথায়? আমি ঠিক আছি, আপাতত ফোনটা কাটছি।
কিন্তু স্যার, হালদার। কথা দিচ্ছি আমি ওকে নিয়েই ফিরব। মনের ইচ্ছার সাথে বাস্তবায়নের প্রযুক্তিগত কোনো সম্পর্ক না থাকলেও আমার সুস্পষ্ট ইচ্ছাশক্তির আধারে যে আগুন লুকিয়ে আছে তা বোধ করি নরহরিবাবু এর আগেও টের পেয়েছে। তার রেশেই নরহরিবাবু চুপ করে রেখেছিল। আমার অবস্থান সম্পর্কে পরেই আসছি, খালি এটুকু বলে রাখি, এরপরই হালদারের চোখ কালো রুমালের আবরণে ঢেকে বাইরের কালো গাড়ির পেছনের সিটে বসানো হলো। প্রত্যেকেই সাদা মুখোশ দিয়ে নিজেদের মুখ ঢেকে নিমেষের মধ্যেই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। কালো ধোঁয়া উড়িয়ে জনসম্মুখে গাড়িটা টার্ন নিল পূর্ব দিকের মেন রাস্তার দিকে। বাইরের জনসাধারণের চোখের সামনে এই রুদ্ধশ্বাসী কাণ্ড একেবারেই আশানুরূপ ছিল না। নরহরিবাবু বাইনোকুলারে গাড়ির ধোঁয়ায় বেশ কিছুক্ষণ চোখ রাখলেও কিছুক্ষণ পর যেন সবকিছুই ঝাপসা হয়ে গেল। হালদারের আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরের ঘটনা আমার ভবিষ্যতে যে কবার মনে পড়েছে গা শিউরে উঠেছে। ছেড়ে দে আমাকে, ছাড় ছাড় শালা, ছাড় আমাকে। শালা, তোর পকেটে ওটা কিসের কার্ড? কই দেখি। আরে বাস, এ মালটা সত্যি পুলিশের লোক। এ তুই পুলিশের লোক? এ খবর পেলে কি করে রে সোরে বাচ্চা? হ্যাঁ সালা সালা কত মার খাবি? হ্যাঁ বল সালা, বল কোত্থেকে পেলি খবর? হ্যাঁ কোত্থেকে খবর? মাগি নাকি? এই সালা বল বল সালা, বল বল সালা, বল কোত্থেকে পেলি? আমি খালি দোকানে গেছিলাম, আমাকে ছেড়ে দিন। এই মালটাই খতম কর, একে ছাড়লে সমস্যা, পুরো খবর বেরিয়ে যাবে। মালটার বন্দুকটা কই সালা? সালা সালা তোকে বলেছিলাম হড়বড় করিস না। এই ওই কি ওই মাগিটাকে নিয়ে ছেনালি দেখাচ্ছিলি কেন বে? হ্যাঁ ওই মাগি ফাগির চক্করে পড়লে কিন্তু ব্যবসা লাটে উঠবে বলে দিলাম। বাতিলাবাজি বন্ধ কর, প্ল্যানটা তো ঠিকই ছিল। ওসব স্যার, শালা মালটা আমাদের মুখ চিনে গেছে, ছেড়ে দিলে হবো না, ফ্যাসাদে পড়বো। তাহলে আবার কি, মায়ের ভোগে পাঠিয়ে দেয়। ঠান্ডা নলটা সালা অনেকদিন গরম করা হয় না। সালা সামনে জঙ্গলের রাতার ভর, এখানে মেরে ফেলে দেবো, সালা কেউ জানতেই পারবে না। পুলিশের নল কিন্তু ঠান্ডা থাকে না, আসলে ভেঙে বললে নল ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। মোক্ষম সময় উপস্থিত, এতক্ষণ আমার অবস্থান আপনাদের কাছে গোপন রেখেছি, সেটা বলার মনে হয় এবার সময় এসেছে। গাড়ির পেছনের ডিকিতে নিঃশ্বাস এঁটে বসেছিলাম, কিন্তু আর নয়। সামনে বসা লোকটা বন্দুকের ট্রিগারে হাত দিতেই নিজের শরীরটাকে কোনো মতে বেঁকিয়ে পেছনের সিটের লোকটির মাথার ডান দিকে সরকারি ঝনঝনে রিভলভারটা তাক করলাম। আমার হাতেরটা কোল্ট M1877.45, মেড ইন 1877। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হলেও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে বেশ মানানসই। আমার কথায় গাড়ির সবাই একেবারে হকচকিয়ে গেল। হালদার সুযোগের একেবারে সদ্ব্যবহার করে স্টিয়ারিংয়ের পাশের হ্যান্ডব্রেকে হ্যাচকা টান মারতেই গাড়ি পাশের গাছে সজোরে ধাক্কা মারল। আর সেই সুযোগেই সামনের লোকটির পিস্তল নিমেষের মধ্যেই আমার বজ্র মুষ্টিতে। একদম ভুল নয়, আর কোনো চালাকিও নয়। রিভলভারের হাতলটা বজ্রমুষ্টিতে আরেকটু জোরেই উঠিয়ে ধরলাম। কেউ যদি পালানোর একবারও চেষ্টা করিস, 6টা গুলি তার শরীরে শুধু 6টা ছিদ্র করবে। আর নিশানা ভেদে আমার বিকল্প কিন্তু নেই। নামটা জানিস তো? আমার কথা শেষ হওয়ার আগেই গাড়ির একেবারে সামনেই কালো স্করপিও একটা গাড়ি এসে দাঁড়ালো।
গাড়ির সামনের সিট থেকে এএসআই দামিনী আর নরহরিবাবুকে নেমে আসতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। হাসপাতাল থেকে আরেকটা মালকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপনার কথাই ঠিক ছিল স্যার। ভেরি গুড। তুমি বরঞ্চ এদের থানায় নিয়ে যাও। এই গাড়িটা নিয়ে আমি হালদার আর নরহরিবাবু তোমার পেছনেই আসছি। ঠিক আছে স্যার, সাবধানে আসবেন। কালো স্করপিওটা ধুলো উড়িয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। নরহরিবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, বলি হারি আপনার, আমাকে একবারও না বলে আপনি মশাই একেবারে উধাও হয়ে গেলেন। এই হালদার, এই তুমি তো জানতে। আমি কিছু জানতাম না, সত্যি বলছি। আমি ভেবেছিলাম আমার আজ শেষ দিন। তবে স্যারই প্ল্যান বিটা আমাকে বলেছিলেন, কারণ সোজা আঙুলে ঘি ওঠে না নরহরিবাবু। কিন্তু স্যার আপনি কখন, মানে কিভাবে? একটা সিগারেট ধরিয়ে নরহরিবাবুকে বললাম, আপনার বন্ধুর কথা অনুযায়ী 5 জন ছিল, কিন্তু হালদার যখন দোকানে পৌঁছেছিল তখন ওর কথা শুনে বুঝতে পারি সবাই ওখানে নেই। পুরো গ্যাংটাকে একসাথে ধরতে গেলে হালদারকে ধরা পড়তেই হতো। মানে হালদার তার মানে মানে হ্যাঁ, হালদার ধরা কখনোই পড়েনি, ওকে ধরা দিতে হতো, কারণ ওদের একসাথে নিয়ে আসাটা খুব দরকার ছিল। তাই ওরা যখন হালদারকে ধরে ফেলেছে তখন ওদের গাড়িতে ওঠার আগে আমি ওদের গাড়ির পেছনের ডিকিতে লুকিয়ে উঠে পড়ি, আর আপনাকে ওদের বেরোনোর পথে নজর রাখতে বলি। তাই হয়তো আপনি আমাকে দেখেননি। ওরা এসে গাড়িতে উঠলো তখন আমি আপনার ফোনটা ডিসকানেক্ট করি, আর লোকাল থানায় দামিনীকে আমি আমার লোকেশন ট্র্যাক করতে বলি। আর যখনই জানলো হাসপাতাল থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তখন আর দেরি করে কি লাভ। বুঝলাম, তাহলে সবই আপনারাই করলেন, আর আমাকে কি ছাতার মাথা ধরিয়ে দিলেন। মাঝপথে আমার তো চিন্তায় প্রাণ যায়। পুরো কাজটা আপনাকে ছাড়া হতো না নরহরিবাবু। চলুন ফেরা যাক। হালদার, দেখো গাড়িটা আবার স্টার্ট হয় কিনা। এই যে স্যার, হয়ে গেছে। আপনারা শুনছিলেন দারোগার ডায়েরির নিবেদনে দারোগা সমরেশের কাহিনী ডাকাতির রহস্য। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্প থেকে আপনাদের জন্য প্রশ্ন। গল্পে ডাকাতি হওয়া একটা পেন্ডিং কেসের কথা বলা হয়েছে, তার কেস নম্বরটা কত? কমেন্ট করে উত্তর জানাবেন। সঠিক উত্তরদাতার নাম পরবর্তী ইউটিউব শর্টসে অবশ্যই বলা হবে। জনৈক 1-এর চরিত্রে আশিস, সহেলী দাসের চরিত্রে পূজা, ম্যানেজারের চরিত্রে দেবায়ন, অবিনাশ যাদবের চরিত্রে স্বর্ণাভ, পূজা, পায়েল, অনিকেত মজুমদার, দেবায়ন, ঋষি, আশিস, মানিক অধিকারীর চরিত্রে দেবায়ন, দিবাকর বাবুর চরিত্রে বুবাই, বিভাসবাবু বোধিসত্ত্ব, প্রদীপ্ত সান্যাল রূপঙ্কর, রকি জয়, দামিনী সহেলী, হালদার জয়দীপ, নরহরিবাবুর চরিত্রে প্রদীপ্ত, এছাড়াও অন্যান্য চরিত্রে স্বর্ণাভ, জয়দীপ এবং দেবায়ন। আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর দারোগার ডায়েরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।